আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। সো আমার গলা একটু খারাপ, সো একটু আস্তে আস্তে কথা বলবো। শিমু রয়েছে, ওয়েলকাম ব্যাক বলছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রভা বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুহিন আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়। আরাফাত আছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জ্যাফা জেনি বলছে, জ্যাফা নাকি জিফা? জ্যাফা মনে হয়, JXAIF, জ্যাফা মনে হয় না, জ্যাফা জেনি। সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। নাহিদ বলছে সালাম আলাইকুম স্যার, এক্সাম স্যার আপনার পড়ানো থেকে কমন পাইছিলাম অনেক। আচ্ছা, থ্যাংক ইউ। এবং হচ্ছে সবগুলো কমন থাকবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আগেই বলি, সবসময় বলি, তোমরা হয়তো মনে করতে পারো স্যার একটু স্লো আগায় বা একটু এরকম এরকম সেরকম, কিন্তু আশা করি তোমাদের পরীক্ষা হলে তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, মলিন হবে না। যদি তুমি প্রশ্নপত্র দেখো দেখবে যে সব কমন পড়ছে, মিষ্টি মিষ্টি হাসতেছ, মুস্কি হাসতেছ, কেমন মনে পড়বে আমার কথা। ওকে, ইপু বলছে আসসালামু আলাইকুম স্যার। জিহান বলছে আসসালামু আলাইকুম। কোহেলিকা বলছে এই কোর্স শেষ হতে কতদিন লাগবে? এসএসসি এর আগে ইকোনমিক্সের একটা কোর্স হলে ভালো হতো। এসএসসি এর আগে ইকোনমিক্সের আরেকটা কোর্স, আরে এখন তোমাদের জিরো টু হিরো কোর্স চড়াচ্ছি। এরপর আমি আরেকটা কোর্স পড়াবো, তার ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ। এরপরে পড়াবো ইকোনমিক্স T20 ব্যাচ পড়াবো, 3টা ব্যাচ আরও 2টা ব্যাচ পড়াবো এরপরে। তোমাদের টেনশন আর কোনো দরকার নেই। রায়ান বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো আমরা শুরু করব। স্যার অসুস্থ নাকি? অসুস্থ না, সুস্থ আছি। গতকালকে একটু ফুটবল খেলছিলাম রাতে টার্ফে, তো চিল্লাচিল্লি করাতে হয়তো গলা একটু বসে গেছে, এই আর কি। ভালো আছি। পূজা দেব বলছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই চলে এসেছে? কয়জন আসছে? এখনো 14 জন। আচ্ছা, আমরা আরেক মিনিট ওয়েট করছি, তারপর আমরা পড়া শুরু করব। উৎপাদন আয় সম্পর্কে পড়বো আজকে। আমাদের এই চ্যাপ্টারের টপিক শেষ হবে, কেমন? এই চ্যাপ্টারের টপিক আমাদের আজকে শেষ হয়ে যাবে। আমরা উৎপাদন আয় সম্পর্কে বা প্রোডাকশন রেভিনিউ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? অহনাদ জানাজ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ওকে। ঘুম আসতেছে শুধু, ঘুম বেশি বেশি ঘুমাইছি আজকে সেজন্য। কোয়েলিকে বলছে অ্যাডভান্স বেসের স্টুডেন্টরাও কি এই গ্রুপে ইকোনমিক্স ক্লাস করে? না 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 না, অ্যাডভান্স ব্যাচেরা আলাদা। অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্টরা অ্যাডভান্স বেসে ক্লাস করে, এই গ্রুপে কোনো তাদের ক্লাস নাই, তারা এখানে ক্লাস করে না, তাদের আলাদা ক্লাস হয়। স্যার আপনি ফুটবলে কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। তারপর হচ্ছে আফিফা বলছে স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আরাফাত বলছে ভাইয়া আজ এই চ্যাপ্টার শেষ করে দেন। হ্যাঁ, শেষ হবে স্যার। তাহলে স্যার ধীরে ধীরে পড়াইন। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে পড়াবো। হ্যাঁ, ওদের আলাদা গ্রুপ হবে, অ্যাডভান্স বেসে যারা তাদের জন্য আলাদা গ্রুপ, তারা আলাদা আলাদা গ্রুপে ক্লাস করে। তানজিল আহমেদ বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে ফাইন, আমরা পড়বো উৎপাদন আয় বা প্রোডাকশন রেভিনিউ সম্পর্কে। সো তোমরা আমরা দেখো একটু, আমরা এটা আলোচনা শুরু করি শুরু থেকেই। আমরা এই চ্যাপ্টারে পড়েছিলাম প্রথমত উৎপাদন, আমরা পড়েছি উৎপাদন, মনে আছে? উৎপাদন আমরা পড়েছি 1 নম্বরে। 2 নম্বরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে উৎপাদন আয় আমরা পড়েছি। এরপর আমরা পড়েছি উৎপাদন ব্যয় পড়েছি, আমরা উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট পড়েছি। এরপর আমরা পড়তেছি উৎপাদন আয়। ওকে, তো উৎপাদন মানে তো বুঝো কোন একটা দ্রব্যে বাড়তি উপযোগ সৃষ্টি করা। উৎপাদন ব্যয় মানে হচ্ছে একটা দ্রব্য উৎপাদন করতে একজন উৎপাদকের উপকরণ সংগ্রহ পাবো যে খরচ হয় সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। আর উৎপাদন আয় মানে কি? ওই দ্রব্যটা বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে সেটাকে আমরা বলি উৎপাদন আয়। তাহলে এখানে কি বলছে যে দেখো, উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন আয় বলে। কি বলেছে? উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে কি বলা হচ্ছে? উৎপাদন আয় বলা হচ্ছে। তো এখানে বলছে উৎপাদন আয়ের বিভিন্ন ধারণা বলছে। উৎপাদন আয়ের বিভিন্ন ধারণার মধ্যে প্রথমে আছে
যে মোট আয়, তারপর গড় আয়, প্রান্তিক আয়, এগুলো আমরা একটা একটা দেখবো। আগে তোমরা আমাকে উৎপাদন আয়ের সংজ্ঞাটা মুখস্থ করে দাও। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন আয় বলে। দ্রুত মুখস্থ করে এটা। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে আমরা কি বলছি? উৎপাদন আয় বলে। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন আয় বলে। এটা একটু মুখস্থ করো সবাই। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন আয় বলে। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন আয় বলে। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে আমরা কি বলছি? উৎপাদন আয় বলে। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন আয় বলে। একজন বলছে উৎপাদন বলে না, উৎপাদন, এটা উৎপাদন আয় বলা হবে। উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে তাকে উৎপাদন বলে না, তাকে উৎপাদন আয় বলে। ঠিক আছে রায়ান? পারবো? ডান? একটু বলো তো ডান কিনা, পারবে কিনা একটু বলো সবাই। পারবো? ওকে, যদি এটা আমরা পারি, এরপর আমরা যাব যে উৎপাদন আয়ের বিভিন্ন ধারণা আমরা কথা বলবো। প্রথমে আছে মোট আয় বা টোটাল রেভিনিউ। মোট আয় বা টোটাল রেভিনিউ বলতে আমরা আসলে কি বুঝে থাকি, বা যেটাকে আমরা টিআর বলে থাকি, টোটাল রেভিনিউ বা টিআর। সেম জিনিস উৎপাদন আয়ের মতোই বলবো, অর্থাৎ কোনো উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে অর্থ লাভ করে তাকে আমরা বলছি মোট আয়। এই মোট আয় বের করার সূত্র কি? টিআর সমান পি ইন্টু কিউ বা কিউ ইন্টু পি, একই কথা। যেমন আমি যদি বলি তুমি একটা দ্রব্য বিক্রি করছো, যে দ্রব্যের দাম হচ্ছে, তুমি বিক্রি করছো 10 টাকা দামে, এবং তুমি পরিমাণ বিক্রি করছো, মানে কয়টা বিক্রি করছো সেটা পরিমাণ, যেটাকে আমরা কিউ বলি মানে ইকোনমিক্সের শর্টকাটে, মানে কোয়ান্টিটি, আর দামকে আমরা পি বলি। সো দাম হচ্ছে 10 টাকা এবং তুমি বিক্রি করছো মনে করো যে 20টা জিনিস। আবার বলছি, কোন একটা দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, তুমি 20টা দ্রব্য বিক্রি করেছো। তাহলে আমি যদি বলি তোমার মোট আয় কত হয়েছে, কি করবা? তুমি এটার সাথে গুণ করে দিবা, তাই না? তাহলে এখানে সেটাই করছি যে মোট আয় সমান পি ইন্টু কিউ, অর্থাৎ দামের সাথে কোয়ান্টিটি আমরা গুণ করে দিয়েছি, এটা আমাদের মোট আয় বের হয়েছে। তাহলে আমরা সূত্র একটু দেখি, সবার সূত্রটা একটু দেখো, এবং হচ্ছে এই সংজ্ঞাটা একটু মুখস্থ করো সবাই। মোট আয়ের সংজ্ঞা এবং সূত্র একটু মুখস্থ করবা দ্রুত। মোট আয়ের সংজ্ঞা এবং সূত্র একটু মুখস্থ করো। মোট আয়ের সংজ্ঞা এবং সূত্র একটু মুখস্থ করো সবাই। আজকে আবার মানুষজন এত কম কেন? কালকে তো গত ক্লাসে তো ভালো স্টুডেন্ট ছিল, আজকে আবার কমে গেছে। মানে একটা অধ্যায়, গতকালকে ভালো ক্লাস ছিল না, ভালো স্টুডেন্ট গতকালকে না, এটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচে ছিল, আমাদের নতুন অধ্যায় শুরু করতেছিলাম সেজন্য মনে হয় এটা। তাহলে আমাদের শেষ হবে, নেক্সট ক্লাসে আশা করি তোমরা ভালো স্টুডেন্ট থাকবা। চতুর্থ অধ্যায় শুরু করবো। মেহেজাবিন সুলতানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আরাফাত বলছে 20 হবে। হ্যাঁ, তাহলে 20 সমস্যা নাই, আমরা আছি। হ্যাঁ জিশান, ঠিক আছে। তো আমরা মোট আয় বা টোটাল রেভিনিউ আমরা বলছি কোনো উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ আয় করে থাকে তাকে আমরা কি বলছি বলতো? মোট আয় বলছি। ওকে, তো এখানে টিআর সমান পি ইন্টু কিউ, মানে দামের সাথে কোয়ান্টিটি গুণ করলে আমাদের মোট আয় পাওয়া যাবে। এটা গেলো 1 নম্বরে। 2 নম্বর বলছে গড় আয়। একদম সিম্পল বিষয়। আমি যদি বলি তুমি এই দুটো গুণ করলে কত হয়? 10 ইন্টু যদি তুমি 20 গুণ করে দাও, আনসার হবে 200 টাকা তোমার মোট আয় হয়েছে। আমি যদি বলি গড় আয় কত, তাহলে একদম সিম্পল, যেটা মোট আয় হয়েছে সেই মোট আয়কে কয়টা দ্রব্য তুমি বিক্রি করছো? 20টা না? 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি এই 200কে 20 দিয়ে ভাগ করে দিলে আনসার হয় কত? আনসার হয় 10। এই 10 টাকা আমরা বলে থাকি গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউ। তাহলে অ্যাভারেজ রেভিনিউর সূত্র কি? টিআর কে কিউ দিয়ে ভাগ করা, মানে অর্থাৎ মোট আয়কে বিক্রয় পরিমাণ দিয়ে ভাগ করলে গড় আয় পাওয়া যায়। তো মাথায় রাখবা, এই গড় আয় এবং একটা দ্রব্যের দাম কিন্তু অলওয়েজ সমান হয়। দেখো এই গড় আয় পাইছি 10, আমাদের দামও কত ছিল? 10 ছিল, কারণ আমরা
মোট আয় বের করার সময় কি করছি, এই দুটো গুণ করে করছি। তো ওই গুণফলটাকে যখন এটার একটা পরিমাণ দিয়ে যখন বার করতেছি, এটাই বের হচ্ছে আলটিমেটলি আনসার। তাই বলা হচ্ছে যে মোট আয়কে তুমি যদি পরিমাণ দিয়ে ভাগ করে দাও, তুমি কি পাবা, গড় আয় পাবা, এভারেজ রেভিনিউ পাবা। তাহলে 200কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবা, গড় আয় পাবা। তো আনসার হচ্ছে টি আর কে কিউ দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে গড় আয় পেয়ে যাবে। তো আমরা এখানে গড় আয়ের সূত্রটা যদি বলি, তো বলা হচ্ছে সংখ্যা বললে কোনো দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্যকে বলা হচ্ছে গড় আয়। কেন, ওই যে বলছিলাম গড় আয় এবং দাম কি থাকে, সমান থাকে অলওয়েজ। একটা দ্রব্যের গড় আয় এবং দাম কি থাকে, সমান থাকে, যার কারণে বলা হচ্ছে গড় আয় সমান কোনো দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্যকে আমরা কি বলছি, গড় আয় বলছি, কারণ গড় আয় এবং দাম কি থাকে, সমান থাকে। ক্লিয়ার, গড় আয় এবং দাম কি থাকে, সমান থাকে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা কোন দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্যকে আমরা কি বলছি, গড় আয় বলছি। কোন দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্যকে আমরা কি বলছি বলতো, গড় আয় বলছি। কোন দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্যকে গড় আয় বলে, কোন দ্রব্যের একক প্রতি বিক্রয় মূল্যকে গড় আয় বলে। চলে আসি লাস্ট অফ অল, সেটা হচ্ছে প্রান্তিক আয়। চলো আমরা দেখি প্রান্তিক আয় কাকে বলে। এটা সূত্র আমরা সবাই মোটামুটি আইডিয়া আছে আমাদের। প্রান্তিক বিষয় মানে কি, আমরা যদি প্রান্তিক আয় বলতে বোঝাচ্ছে আমরা কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রয় বৃদ্ধি করলে মোট আয়ে যে পরিবর্তন হবে, মোট আয়ে যে চেঞ্জ হবে তার অনুপাত মানে তার ভাগফল। যেমন ধরো মোট আয় পরিবর্তনকে মোট বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলেই মার্জিনাল রেভিনিউ পাওয়া যাবে। আমরা করেছি অনেক জায়গায়, মার্জিনাল কস্ট করছি, সেক্ষেত্রে হচ্ছে টোটাল কস্টের পরিবর্তনকে টোটাল কোয়ান্টিটির পরিবর্তন দ্বারা ভাগ করতে হয়। এখানেও সেম, এমআর বের করতে হলে টোটাল রেভিনিউ পরিবর্তনকে টোটাল কিউর পরিবর্তন দ্বারা ভাগ করলে তুমি মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় পাবা। তাহলে টোটাল রেভিনিউ বা মোট আয় পরিবর্তনকে মোট ভোগে বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে, তাহলে তুমি কি পাবা, প্রান্তিক আয় পাবা। যেমন আমরা মার্জিনাল ইউটিলিটি ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এমইউ সমান হচ্ছে ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। তাহলে সেম জিনিস, ডেল্টা টিইউকে কিউ দিয়ে ভাগ করলে এমইউ পাওয়া যায়, ডেল্টা টিসি কিউ দিয়ে ভাগ করলে এমসি পাওয়া যায়, ডেল্টা এআরকে কিউ দিয়ে ভাগ করলে এমআর পাওয়া যায়। মানে ডেল্টা টিআরকে ডেল্টা কিউ দ্বারা ভাগ করলে এমআর বা মার্জিনাল রেভিনিউ পাওয়া যাবে। ওকে, স্যার এই অধ্যায় আর কতদিন লাগবে? পাপিয়া বলছে আমাদেরকে, আমি শুরুতে বলছি ভাইয়া ক্লাসে, তুমি এতক্ষণ পরে আসছো ক্লাসে, আমরা বলছি আজকে আমাদের ক্লাস মানে এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। ওকে, তাহলে চলে আসি আমরা কি বলছিলাম যে মোট আয় গড় আয় প্রান্তিক আমরা শেষ করেছি। এখন এই যে আমরা মোট আয় করবো বা গড় আয় করবো বা প্রান্তিক আয় করবো, এই জিনিসটা করার জন্য আমাদেরকে অবশ্যই দ্রব্যটা কোনো একটা বাজারে বিক্রি করতে হবে, তাই না? বাজারে বিক্রি করার পরেই তো আমাদের মোট আয় গড় আয় প্রান্তিক আয় হবে। তাহলে কি বলেছি, আমাদেরকে এই দ্রব্যটা বিক্রি করার পরে তো আমরা মোট আয় গড় আয় প্রান্তিক আয় বের করবো। সেজন্য আমাদেরকে আগে বাজার সম্পর্কে জানতে হবে, আমরা কোন বাজারে পণ্যটা বিক্রি করব। ঠিক আছে, আমরা প্রথমে এখানে বাজার একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা পড়বো। কি বলেছে, যে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির ভিত্তিতে ক্রয় বিক্রয় করে বা ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ আমরা এখানে বাজারের সঙ্গে বলছি অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির ভিত্তিতে ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ এটাকে আমরা কি বলছি বলতো, বাজার বলছি। তো আমরা নর্মালি যদি বলি যে বাজার কি, তো তুমি বলবে যে স্যার বাজার মানে একটা স্থান যেখানে পণ্য ক্রয় বিক্রয় হয়, এইরকম। কিন্তু আসলে ইকোনমিক্সে যে বাজার বলতে কোনো একটা স্থানকে বোঝায় না। আমরা নর্মালি বাজার বলতে যেমন বলি চক বাজার, মগ বাজার, ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা আছে, কিছু আছে বউ বাজার, জামাই বাজার, বুঝছে, এরকম আছে। তো এরকম আমরা বাজার বলি, কিন্তু একজ্যাক্টলি ইকোনমিক্সে বাজার বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছি না, আমরা কোনো একটা পণ্যকে বোঝাচ্ছি। যেমন আমরা যদি বলি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার অনেক ভালো, তো এই তৈরি পোশাক শিল্পের বাজার অনেক ভালো তাহলে কি বোঝাচ্ছে, যে তৈরি পোশাক শিল্পে আমরা অনেকটা কি আছি, যে এগিয়ে আছি, বা এটা একটা ভালো পরিবেশ আছে এখানে তৈরি পোশাক শিল্পে ক্রয় বিক্রয়ের জন্য। বোঝা গেছে?
তাই আমরা বলি যে এখানে অর্থনীতি বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং দ্রব্যটাকে বুঝবে। যেমন আমি যদি বলি বাংলাদেশের তৈরি ফসল বাজার ভালো, বাংলাদেশের চিংড়ির বাজার অনেক ভালো, ইলিশের ভালো বাজার আছে, তার মানে ইলিশের ভালো ক্রয় বিক্রয়ের পরিবেশ আছে, এটাকে বোঝাচ্ছে। তাহলে অর্থনীতি বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ দরকারশীল। প্রত্যক্ষ দরকারশীল মানে কি? মানে হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি কথোপকথন হবে। তোমার এই কলমটা আমি তোমাকে বিক্রি করবো, আমি বললাম যে এই কলমটা আমি তোমাকে বিক্রি করবো 20 টাকা নিবা কিনা, তো তুমি বলছেন না স্যার 20 টাকা নেবো না, 10 টাকা হলে নিব, এটা বলা হয় প্রত্যক্ষ দরকারশীল। আবার পরোক্ষ দরকারশীল কেমন? যেমন আমি তোমাকে এটা বিক্রি করতে যাচ্ছি কিন্তু তোমার সাথে সরাসরি কথা বলতে পারতেছি না, বিভিন্ন ব্যারিয়ার থাকতে পারে, যেমন আমরা দূরে থাকি বা হচ্ছে পারে যে আমাদের ল্যাঙ্গুয়েজ সেম না, তখন আমরা থার্ড পার্টি কাউকে দিয়ে তোমার সাথে আমি এটাকে করবো, আমি তাকে বলবো যে ও এই জিনিসটা কিনবে কিনা দেখা একটু, যদি বলে যে সে যদি কিনে আমি এটা 20 টাকা দিয়ে বিক্রি করবো, তো সে তোমার সাথে কথা বলবে, কারোর সাথে কথা বলে বলবো যে না ভাইয়া ও 20 টাকা দিয়ে কিনতে যাচ্ছে না, 10 টাকা দিয়ে কিনবে। এই যে থার্ড পার্টি দিয়ে যখন আমি করাবো তোমার সাথে দর কষাকষি করবো, সেটাকে বলা হবে পরোক্ষ দর কষাকষি। মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা কি বলছি? বাজার বলছি। ক্লিয়ার? তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি, বাজার মানে কি? উৎপাদন ব্যয় কি পড়েছিলাম আমরা? কি বলো, গত ক্লাসে তো পড়ছি উৎপাদন ব্যয়। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো প্রশ্ন কি? এটা সবাই এটা মুখস্থ করো, বাজার কাকে বলে এটা মুখস্থ করো, সংজ্ঞাটা মুখস্থ করো, বাজার কাকে বলে সংজ্ঞাটা মুখস্থ করো, বাজার কাকে বলে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। বাজার কাকে বলে সংজ্ঞাটা একটু মুখস্থ করতে হবে। উৎপাদন ব্যয় পড়ি নাই আমরা, কি বলো? তো কি করতেছি আমরা তারা? তো 1 মিনিট, উৎপাদন ব্যয় নাকি পড়ানো হয়নি, কি বলতেছ? হ্যাঁ, উৎপাদন ব্যয় না পড়ে তুমি উৎপাদনে চলে গেছে। এটা লাস্ট ক্লাস কি ছিল? আমি তো থার্ড চ্যাপ্টার শুরু করছি মাত্র মনে হয়। হ্যাঁ ঠিকই তো আছে, উল্টা পাল্টা করতেছে কেন? আমি তো মাত্র একটা ক্লাস নিয়েছি যেন থার্ড চ্যাপ্টারের উপর। আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে কেন আবার? আমি কেমন পড়াবো এখন? আচ্ছা দাঁড়াও, এটা আমি প্রথম থেকে শুরু করি আবার। মনে হয় একটাই ক্লাস নিয়েছি না? একটা নিয়েছি না ক্লাস? পরবর্তী ক্লাসে না, এটা পুরো অধ্যায় এখন মাত্র শুরু করছি যে একটা ক্লাস, এটা লাস্ট টপিক এই অধ্যায়ের। এটা উৎপাদন আয় কি লাস্ট টপিক না এই অধ্যায়ের? কি করছো? আচ্ছা যাই হোক, আমাদের ফল্ট। সো আমরা হচ্ছে আমি মনে করছিলাম ও সেটা খেয়াল করে নাই, ঠিক আছে? আমি মনে করছি আমি এখান থেকে পড়াচ্ছিলাম, বুঝছো? মোর্শেদ খেয়াল করে নাই। তো আমি তোমাদেরকে মনে হয় উৎপাদন ব্যয়টা শুরু করছি গত ক্লাসে, তাই না? মানে এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, থার্ড চ্যাপ্টারটা। এরপর এখান থেকে আমি তোমাদেরকে পড়াইছিলাম উৎপাদন পড়াইছি, এরপর হচ্ছে উৎপাদন উপকরণ পড়াইছি, ভূমি, এবং এর মধ্যে আমি ভূমিটা পড়াইছি মনে হয় ভালো করে। শ্রম থেকে আমি মনে হয় শুরু করবো, তাই না? আজকে একটু বলো তো ঠিক আছে কিনা আমার কথা? ও তো লেকচার ঠিকই লিখছে, লেকচার 2 লিখছে, কিন্তু করছে কি জানো? ওই আমাকে লাস্ট টপিকে দিছে। হ্যাঁ আমরা তো মাত্র শুরুই করছি চ্যাপ্টারটা, আমি চিন্তা করতেছি কি রে কি হইল। যাই হোক, আমরা যেখান থেকে পড়াচ্ছিলাম সেখান থেকে পড়াই। তাহলে কি বলছিলাম? আমরা উৎপাদন পড়েছি প্রথম ক্লাসে, উৎপাদন পড়েছি, উৎপাদন 6 ধরনের উপযোগ সৃষ্টি করে সেটা পড়েছি, উৎপাদন উপকরণ ভূমি শ্রম মূলধন পড়েছি, এবং এই ভূমি সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই শ্রম সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে চলো আমরা শুরু করি। তাহলে আমরা উৎপাদন উপকরণ কয়টি বলছি বলো? 4টা।
ভূমি, শ্রম, মূলধন সংকট। আমরা এটা সম্পর্কে গত ক্লাসে বিস্তারিত বলেছি। মূলধন সম্পর্কে আজকে আমরা বলবো শ্রম সম্পর্কে বা লেবার সম্পর্কে আমরা আলোচনা করবো। চলো আমরা শুরু করি। আমরা লেবার বলতে আসলে বা শ্রম বলতে আমরা আসলে কি বুঝে থাকি? দেখো, এই শ্রম মানে হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টা। তাহলে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক সকল কর্মপ্রচেষ্টাকে আমরা কি বলছি বলতো? আমরা শ্রম বা লেবার বলছি। ঠিক আছে, তাহলে সবাই আমরা একটু মুখস্থ করি। আমরা কি করবো? যে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে, এটা আমরা পড়বো। এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যাও, ঠিক আছে? ওটা আমি আবার পড়াবো, সমস্যা নেই। সমস্যা না, হাফ আওয়ার চলে গেছে, এখন কি করতাম আরে বলো। যাই হোক, আমরা এটা পড়ি, সমস্যা না, ওইটা প্রবলেম হবে না আশা করি। ওইটা যখন আমি এরপর লাস্টে পড়াবো তখন আমি একটু দ্রুত আঁকাবো আর কি ওই টপিকটা। তাহলে কি বলছি? শ্রম মানে হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টাকে আমরা কি বলছি? শ্রম বলছি। এই শ্রমের পারিশ্রমিক কি জানো? যদি আমরা একটা শ্রমিককে নিয়োগ করি, সে যদি আমাকে শ্রম দেয় তাহলে সেজন্য তাকে আমাকে মজুরি দিতে হবে। এটাকে আমরা বলি ওয়েজেস বা মজুরি বলে থাকি। তাহলে এই শ্রমের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। প্রথমত শ্রমের বৈশিষ্ট্য কয় প্রকার? আনসার হচ্ছে মানে কত ধরনের? আনসার হচ্ছে আমরা এখানে দেখবো। প্রথমত শ্রম একটা জীবন্ত উপকরণ। দ্যাট মিনস শ্রমের কি আছে? জীবন্ত আছে। যেমন এর আগে আমরা ভূমি পড়ছিলাম, ওই ভূমি কিন্তু কোনো জীবন ছিল না, কিন্তু শ্রমে কি আছে? জীবন আছে, কারণ শ্রমিকরা তো মানুষ। 2 নম্বর, শ্রম ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে বোঝাই শ্রমটাকে আমি চাইলে প্রিজার্ভ করে রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? যেমন আমি যদি বলি যে একজন শ্রমিক মনে করো যে আজকে কাজ করে নাই, সে কি এই সময়টা আবার ফিরে পাবে কাজ করার জন্য? না, সময় তো চলে যাচ্ছে, তো সে বৃদ্ধ হয়ে যাবে, বা এই বৃদ্ধ হয়ে গেলে তার আর কাজ করার ক্ষমতা থাকবে না। তো শ্রমিকের যে শ্রমের দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু ক্ষণস্থায়ী, চাইলে তুমি রিজার্ভ করে বা প্রিজার্ভ করে রাখতে পারবো না। এরপর চলে আসি 3 নম্বরে, শ্রম গতিশীল উপাদান, অর্থাৎ শ্রমের একটা গতিশীলতা আছে। শ্রমের একটা কই আছে? গতিশীলতা। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম তোমাদেরকে যে আমি প্রথম ক্লাসে স্টুডেন্ট বেশি ছিল গত ক্লাসে, এই যে এটা বলছিলাম তৃতীয়তে শুরু করছিলাম সেই জন্য। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে শ্রম গতিশীল উপাদান, অর্থাৎ শ্রমটাকে গতিশীল। এই ওয়ার্ডটা যেখানে দেখবা এই গতিশীলতা মানে বোঝাবে যে এই শ্রমটাকে এক শিল্প থেকে অন্য শিল্পে, এক দেশ থেকে অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, সেটাকে আমরা বলছি যে শ্রমের গতিশীলতা। কি বলছি বলতো? শ্রমের গতিশীলতা, অর্থাৎ শ্রমকে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যাবে, সেজন্য এটাকে বলা হয় শ্রমের গতিশীলতা। যেমন ধরো একজন শ্রমিক মনে করো জুতার কারখানাতে কাজ করে, তাকে আমরা চাইলে কাপড়ের কারখানাতে নিয়ে যেতে পারি কাজ করার জন্য। অথবা কেউ একজন বাংলাদেশে কাজ করে, তাকে আমরা চাইলে আমেরিকাতে নিয়ে যেতে পারি বা সৌদি আরবে বা ইন্ডিয়াতে নিয়ে যেতে পারি কাজ করানোর জন্য। তার মানে শ্রমটাকে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবে। দ্যাট মিন, কিন্তু যেটা আমরা গত ক্লাসে বলছিলাম ভূমি, সেই ভূমিকে কিন্তু স্থানান্তর করা যায় না। এরপর হচ্ছে 4 নম্বর, যে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা আছে, অর্থাৎ শ্রমিকদের মালিকের সাথে যে শ্রমের চাহিদা করবে তার সাথে দর কষাকষি করতে পারবে, যে আমরা এত টাকা হলে মজুরি কাজ করবো, এত টাকা হলে করবো না, এরকম দর কষাকষি কি আছে? ক্ষমতা আছে। 5 নম্বর, শ্রমের যোগান সময় সাপেক্ষ, মানে যে শ্রমের যোগান হবে সেই শ্রমের যোগানটা চাইলে বৃদ্ধি করা যায় না। যেমন আমি যদি তোমাকে বলি যে বাংলাদেশে আছে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ। এখন আমি একটা প্রতিষ্ঠান দিলাম আজকে যেখানে 20 কোটি মানুষ দরকার। কত কোটি মানুষ দরকার? 20 কোটি মানুষ দরকার, শ্রমিক দরকার। তাহলে আমি বললাম যে কালকে আমাকে 20 কোটি মানুষ দিতে হবে কাজ করানোর জন্য, কাজ করার জন্য। তাহলে কি 20 কোটি মানুষ দেওয়া সম্ভব? না, মানুষ বাড়ানোর তো অনেক সময়ের ব্যাপার আছে, তাই না? এরা বিয়ে শাদী করবে, যারা 16 কোটি আছে তারা বউ বাচ্চা, মানে বিয়ে শাদী করার পর বাচ্চা হবে, বাচ্চা হলে বড় হবে, তারপর এরা কাজ করবে। তো সেজন্য তো সময় দিতে হবে, সেজন্য বলা হয় শ্রমের যোগানটা সময় সাপেক্ষ। চাইলে তুমি শ্রমের যোগান বাড়াতে পারবে না, এটার জন্য জনসংখ্যা বৃদ্ধি পাইতে হয়, সেটা বলা হচ্ছে যে শ্রমের যোগান সময় সাপেক্ষ। এবার হচ্ছে 6 নম্বর, শ্রম সক্রিয় উপকরণ। সক্রিয় মানে হচ্ছে যে নিজে নিজে কাজ করতে পারে, স্বয়ংক্রিয় বলা হয় বা সক্রিয়, অর্থাৎ কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান কিন্তু সে নিজে করতে পারে, এটাকে বলা হয় শ্রম সক্রিয় উপকরণ। আচ্ছা, এরপর আমরা চলে আসি 3 নাম্বারটা, সেটা হচ্ছে মূলধন সম্পর্কে আমরা কথা বলবো। মানে উৎপাদনের 3 নাম্বার উপকরণ মূলধন। তা আমরা মূলধন মানে আসলে কি বুঝে থাকি? নর্মাল আমি যদি বলি তোমাকে যে মূলধন বলতে তুমি ওয়ার্ডটা দেখে তুমি কি বুঝতে, তুমি বলতে স্যার একটা ব্যবসা করার জন্য যে টাকা লাগে সেটা। হ্যাঁ, এটাই ঠিক আছে, তবে আমরা এটা এখানে একটু সুন্দর করে বলবো। সেটা হচ্ছে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। তাহলে কি বলছে? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ,
যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনে কি হয় বলতো ব্যবহৃত হয়। আমি তোমাদের এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই সংজ্ঞাটার আসলে মানে কি। চলো আমরা দেখি, সেটা হচ্ছে মনে করো আমি বললাম যে একজন কৃষক এই বছর 100 মণ ধান উৎপাদন করলো, 100 মণ ধান উৎপাদন করছে। এই 100 মণ থেকে সে 1 মণ ধান বীজ হিসেবে রেখে দিছে, বাকি 99 মণ সে এই বছর ভোগ করে ফেলেছে, অথবা সে কি করছে বিক্রি করে দিছে। পরের বছর এই 1 মণ থেকে আবার 100 মণ ধান উৎপাদন হয়েছে, এরকমই তো হয় নাকি, যেটা বীজ থাকে সেখান থেকে আবার 100 মণ ধান উৎপাদন হয়। তাহলে এখানে মূলধন বলতে কাকে বোঝাচ্ছে, এই যে বীজ যেটা এটাকে আমরা কি বলছি মূলধন বলছি। তাহলে কি লিখলো যে মূলধন হলো একটা উৎপাদনের উৎপাদিত অংশ। হ্যাঁ, এই 100 মণ থেকে 1 মণ এখানে রাখছি, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়, এটা আমি বর্তমানে ভোগের জন্য ব্যবহার করতেছি না, বর্তমানে এগুলো ব্যবহার করতেছি, বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর বা বেশি পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহার করতেছি, সেটাকে আমরা কি বলছি বলতো মূলধন বলছি। তাহলে মূলধন মানে কি উৎপাদনের উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর বা বেশি পরিমাণ উৎপাদনে ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলছি বলতো মূলধন বলছি। এটা আমরা একজন কৃষকের দিক থেকে চিন্তা করলাম। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা একটু পড়ে দেখি কি বলছে। মূলধন হল উৎপাদনের উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদনে কি হয় বলতো ব্যবহৃত হয়। এটা গেল 1 নম্বরে। স্যার এটা তো কৃষকের দিক থেকে বলছেন, ওই যে আমরা ব্যবসার কথা বলছি সেটা একটু বোঝাই বলেন তো দেখি। দেখো ব্যবসার কথা বলি, সেটা হচ্ছে মনে করো তুমি ব্যবসার জন্য তোমার টাকা প্রয়োজন, বুঝছো, সেই টাকাটা তুমি একটা ব্যাংকের কাছ থেকে নিচ্ছ, ব্যাংকের কাছ থেকে তুমি মনে করো 1 লক্ষ টাকা ঋণ হিসেবে নিয়েছো। সেই ঋণের টাকাটা তোমার কাছে মূলধন হিসেবে তুমি ব্যবহার করে তুমি ব্যবসা শুরু করছো। এই 1 লক্ষ টাকা যেটা ঋণ হিসেবে তুমি নিয়েছো, সেটা কি ব্যাংকের টাকা? না, সেটা একজন ব্যক্তি যার নাম মোকলেস, যে মনে করো 1 লক্ষ টাকা ওই ব্যাংকে আমানত হিসেবে রেখেছিল। আমানত মানে হচ্ছে সেই ব্যাংকে জমা রাখছিল আর কি, সেই ফিউচারে কাজে লাগানোর জন্য, বউ বাচ্চার জন্য রাখছিল। তো এই 1 লক্ষ টাকা তুমি কি করছো, ওই ব্যাংক কাছ থেকে ঋণ হিসেবে নিয়ে তুমি ইউজ করতেছো। তাহলে এই ঋণের টাকাটা হয়তো তোমার উৎপাদিত অংশ নয়, আরেকজন ব্যক্তির যে কষ্টবিষ্ট করে তার বউ বাচ্চার জন্য জমায় রাখছে, তার একটা উৎপাদিত অংশ হয়তো তুমি ইউজ করতেছো, সমস্যা নাই, বাট তুমি তো একটা উৎপাদিত অংশ ইউজ করতেছো, আরেকজন করুক, সমস্যা নাই। আবার এই চিন্তা করতে পারো, মনে করো তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন, তুমি তোমার আব্বু থেকে ঋণ নিছো, তোমার আব্বু থেকে ধার নিছো, বা তোমার আব্বু তোমাকে দিয়েছে 1 লক্ষ টাকা। তাহলে তোমার আব্বু কি করছিল, একটা উৎপাদন করছিল, কোনো একটা ব্যবসা করছে বা কোনো একটা পাইছে, চাকরি করছে বা কোনো একটা ভাবে, সেখান থেকে তোমাকে টাকাটা দিচ্ছে। সো সেটা তোমার উৎপাদিত অংশ নয়, সেটা তোমার বাবার উৎপাদিত অংশ। ক্লিয়ার? তাহলে আমরা মূলধন মানে কি বুঝবো, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত অংশ, যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে অধিকতর বা বেশি পরিমাণ উৎপাদনের কি হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে, সেটাকে আমরা কি বলছি মূলধন বা ক্যাপিটাল আমরা বলছি। ক্লিয়ার? তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি, এটা সবাই একটু মুখস্থ করে নাও, তো সবাই একটু মুখস্থ করে নাও, এটাও একটু করো, সবাই একটু মুখস্থ করো, উল্টাপাল্টা কথা বলিও না তোমরা কমেন্ট বক্সে, জাস্ট এমনিতে হুদাই মেসেজ দিয়ে থাকিও না, পড়ো, যেটা বলছি এটা পড়ো, গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবে মেসেজ দিতে কমেন্ট করতে থাকলে তোমরা পড়াটা বুঝবে না, মাথায় ঢুকবে না পড়া, ঠিক আছে? একটু মুখস্থ করে সবাই। ওকে, আবার দেখো, যারা ব্যবসা শিক্ষার্থী আছো তোমরা তো আরেকটু ভালো বুঝবা। কেউ কি আছো ব্যবসা শিক্ষার? তো ব্যবসা শিক্ষার মধ্যে একটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে এরকম, আমাদের আর্থিক বিবরণী করতে হয়।
সেখানে একটা নিট লাভ পাওয়া যায়। নিট লাভ মানে এই বছর তুমি যে আয় ব্যয় করছো সেখান থেকে তুমি একটা মনে করো যে আয় যদি বেশি হয় ব্যয়ের তুলনায়, সেখানে তুমি একটা নিট লাভ হবে বা মুনাফা হবে। মনে করো মুনাফা হয়েছে 1,000 টাকা, সে 1,000 টাকা আমরা কি করি, ওই বছরের যে আর্থিক অবস্থার বিবরণ আছে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটার যে মূলধন অংশ আছে সেই মূলধনে তোমার যে মূলধন অংশ থাকে, ক্যাপিটাল থাকে, সেই মূলধনের সাথে আমরা কি করি, নিট লাভটা যোগ করি। তার মানে তোমার মূলধন বৃদ্ধি করতেছে কেন, এই নিট লাভ হওয়ার মাধ্যমে মূলধন বৃদ্ধি হয়। তার মানে তোমার মূলধন বাড়ায় কিসের মাধ্যমে, এই বছর একটা উৎপাদিত অংশ দিয়ে। এই বছর তুমি লাভ করতে পারছো কি, তাই তোমার কি বাড়তেছে, মূলধন বৃদ্ধি পাচ্ছে। বুঝছি তো? ভাই আমার কোয়েশ্চেনটা দেখেন, তোমার কি কোয়েশ্চেন ছিল? আরাফাত কই কমেন্টে দেখতেছি না তোমার আমি। আচ্ছা ভাইয়া, এই পয়েন্টগুলো কি মুখস্থ করতে হবে সবগুলো? হ্যাঁ করতে হবে ভাইয়া, সবগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা তাহলে আমরা চলে আসি, আমরা পড়বো এখন মূলধনের পারিশ্রমিক। অর্থাৎ তুমি যদি কারো কাছ থেকে একটা মূলধন নাও, ব্যবহার করো, তাহলে সেটার জন্য তোমাকে কি করতে হবে, সেটার জন্য তোমাকে মূলধনের পারিশ্রমিক দিতে হবে। সেটা হচ্ছে মূলধনের পারিশ্রমিক হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। মূলধনের জন্য কি করতে হবে, তোমাকে সুদ বা ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে মূলধনের পারিশ্রমিক কি বলো, সুদ বা ইন্টারেস্ট। চলে আসি আমরা মূলধনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। চলো, সেগুলো হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে প্রথম হচ্ছে মূলধন উৎপাদনশীল, তার মানে মূলধন নিয়ে আমরা কোনো জিনিস উৎপাদন করে থাকি, সেম জিনিস, এটা একদম সহজ বিষয়। 2 নম্বর মূলধন অতীত শ্রমের ফল, তাও ঠিক আছে, মূলধন আমরা অতীতে পরিশ্রম করছি বিধায় আমার টাকাটা জমাতে পারতেছি, তাই না, সেটা বলা হচ্ছে। মূলধন সঞ্চয়ের পর, এটাও সেম, মূলধন আমরা এই বছর সঞ্চয় করতেছি বিধায় এটা মূলধন থাকতেছে, নাহলে কিন্তু মূলধন থাকতো না। আমি যদি সব ব্যবহার করে ফেলতাম, ভোগ করে ফেলতাম, তাহলে কি মূলধন হইতো না। এই বলছে 4 নম্বর মূলধন চিরস্থায়ী নয়, তার মানে মূলধনকে তুমি চাইলে চিরস্থায়ী রাখতে পারবে না, এটা যে কোনো একটা সময় কি হয়ে যাবে, তোমার কাছ থেকে খরচ হয়ে যাবে। তো মূলধন সবসময় তোমার কাছে থাকবে না। যেমন তুমি মনে 1 লক্ষ টাকা জমাইছো, সে 1 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে দিছো, তাহলে সেই ব্যবসা করতে গিয়ে তোমার খরচ হয়ে যাবে টাকাগুলো, তার মানে সেই মূলধন কিন্তু তোমার কাছে চিরজীবন থাকবে না, সারা জীবন থাকবে না। তারপর হচ্ছে মূলধন ভবিষ্যতে আয়ের পথ সৃষ্টি করে, সিম্পল কথা। মূলধন গতিশীল, তার মানে মূলধনটাকেও তুমি ওই যে শ্রমের মতো এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে, এক শিল্প থেকে অন্য শিল্পে তুমি স্থানান্তর করতে পারবা। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের উপর পরীক্ষা নেবে ভাইয়া, কেমন? দ্বিতীয় অধ্যায় পরীক্ষা নিব, আমি বলে দিচ্ছি পরীক্ষা নিবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। এরপর আমরা চলে আসি, সেটা হচ্ছে লাস্ট টপিক, যে মূল আমরা বলি যে কি বলবো, যে তোমার সংগঠন, মানে উৎপাদনের যে উপকরণ তার মধ্যে একদম সর্বশেষ, সেটা হচ্ছে উৎপাদন উপকরণের মধ্যে, সেটা হচ্ছে সংগঠন। সংগঠন বলতে আমরা আসলে কি বুঝে থাকি, দেখো আমরা একটু আগে বলেছিলাম উৎপাদন উপকরণ বা 4টি ছিল, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ওই যে ছিল ভূমি 1 নম্বরে, 1 নম্বর হচ্ছে আমাদের কি ছিল বলতে, 1 নম্বর হচ্ছে ভূমি, 2 নম্বর হচ্ছে শ্রম, 3 নম্বর হচ্ছে মূলধন। তাহলে 1 নম্বর ভূমি, শ্রম, মূলধন। তো এই 3টাকে, এরপর লাস্টে সংগঠন। এই সংগঠন যেটা করে, এই 3টা জিনিসকে একত্রিত করে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য বলা হয় এরকম, যে ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য যে প্রচেষ্টা বা যেটা করে থাকে, ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদক কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা, সেটাকে আমরা কি বলছি বলতো, সংগঠন বলছি। আসলে এটা এরকম, যেমন আমি বললাম যে তোমার কাছে তুমি এই কলমটা বানাবা, সাপোজ এই কলমটা বানানোর জন্য তোমার কাছে র মেটেরিয়াল আছে, র মেটেরিয়াল মানে হচ্ছে এই প্লাস্টিক বা যা যা লাগে সব আছে 1 নম্বরে। 2 নম্বরে তোমার কাছে শ্রমিকও আছে। 3 নম্বর হচ্ছে তোমার একটা জায়গাও আছে, ফ্যাক্টরি আছে, যেখানে তুমি এটা বানাতে পারবা, কিন্তু উৎপাদন হবে না যতক্ষণ পর্যন্ত না একজন এটা এসে বলবে যে আপনারা এই কাজটা এভাবে করে করবেন, এভাবে করতে হবে, বা পরিচালনা করতে হবে একজনকে। যে পরিচালনা করে তাকে আমরা বলি সংগঠক বা সংগঠন বলে থাকি। সংগঠন মানে যারা পরিচালনা করে থাকে তাদেরকে আমরা সংগঠন বলি। তাহলে সংগঠন মানে কি, যে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা, সেটাকে আমরা কি বলছি বলতো, সংগঠন বলছি। ওকে, তাহলে কি বলছি, উৎপাদন উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা, তাকে আমরা কি বলছি বলতো, সংগঠন বলছি। তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে ফেলি এটা। উৎপাদন উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা, তাকে আমরা কি বলছি, উৎপাদন অপেক্ষক বলছি, সংগঠন বলছি।
হয়েছে? পারবো? ওকে, দেখো এই সংগঠনের পারিশ্রমিক কি? কেউ যদি তোমার ব্যবসাটা সংগঠিত করে দেয় সেটা তুমি করতে পারো। তুমি যদি ব্যবসাটা সংগঠিত করা সুন্দর করে তাহলে তুমি সেখান থেকে মুনাফা পাবা। বাট তোমার হয়ে যদি কেউ করে দেয় তাহলে সেটার জন্য সে কি পাবে? মুনাফা বা প্রফিট পাবে। ক্লিয়ার? তাহলে মুনাফা প্রফিট এখানে আসতেছে। তো আমরা দেখি এখানে কি আছে এরপরে, যে সংগঠনের পারিশ্রমিকগুলো কি। সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর আছে এটা বিশেষ ধরনের শ্রম। সংগঠনটা কি বলে? একটা বিশেষ ধরনের শ্রম 1 নম্বরে। 2 নম্বরে এটা একটা জীবন্ত উপকরণ। 3 নম্বর হচ্ছে পরিচালনা বা তত্ত্বাবধান করা, এটা মূল কাজ। তাহলে আমি প্রথমে এক নম্বরটা বলি, সেটা হচ্ছে বিশেষ ধরনের শ্রম মানে কি। দেখো আমি যদি বলি তোমাদেরকে, তোমরা যদি কোনো একটা ট্যুর প্ল্যান করো, বন্ধু বান্ধব মিলে একটা জায়গায় ঘুরতে যাবা বা একটা পিকনিক করবা, তো সেটার জন্য দেখবা যে তোমাদের বন্ধু সাইকেলের মধ্যে 1 2 থাকবে এমন যারা সব কিছু কাজ করে। যেমন ধরো প্লেস ঠিক করা, তারপর হচ্ছে তোমার খাবার দাবার কি হবে, পরিবহন কি হবে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু 2 1 জন। এবং আরেকটা প্রোগ্রাম করলে দেখবে যে তারাই ঘুরে ফিরে সেই কাজগুলো করতেছে। কেন? কারণ তাদের মধ্যে সংগঠিত করার মতো একটা ক্যাপাসিটি আছে। এটা একটা আলাদা গুণ মানুষের, যেটাকে আমরা বলে থাকি যে একটা বিশেষ ধরনের শ্রম। এটা যে সে করতে পারে না, তোমাকে দিলে তুমি হয়তো করতে পারবে না, ঠিক আছে? এরকম তাই বলা হয় শ্রম একটা বিশেষ সংগঠন একটা বিশেষ ধরনের শ্রম। এরপর হচ্ছে 2 নম্বরে শ্রমটা হচ্ছে জীবন্ত উপকরণ, যার জীবন আছে। শ্রমে কি আছে বলতো? জীবন আছে। কেমন? যেমন আমরা ওই সংগঠনের মতো বলছিলাম, সংগঠনের যেমন জীবন আছে, শ্রমের যেমন জীবন আছে, সংগঠনের কি আছে বলতো? জীবন আছে। এরপর হচ্ছে 3 নম্বর পরিচালনা তত্ত্বাবধান, এটা মূল কাজ। এই সংগঠনের মূল কাজ হচ্ছে পরিচালনা করা একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং কি করা? তত্ত্বাবধান করা। ওকে। 4 নম্বর হচ্ছে মুনাফা অর্জন এবং হচ্ছে জনকল্যাণ, এটা হচ্ছে এই সংগঠনের কাজ। যদি আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠান মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা, মুনাফা অর্জন করা ছাড়াও কিন্তু তারা জনকল্যাণ করে থাকে বিভিন্ন সময়। যেমন তোমরা দেখবা যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো কিন্তু শুধু যে মুনাফা অর্জন করে এমন না, তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। যেমন ধর বন্যা হয়েছে বা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়, এরকম বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে পাই। 4 নম্বর হচ্ছে যাবতীয় ঝুঁকি বহন। যত ধরনের ঝুঁকি আছে সব ঝুঁকি কিন্তু এই সংগঠনকে বহন করতে হয়। বাকি যারা ছিল ভূমি শ্রম মূলধন, তারা কিন্তু কোনো ঝুঁকি নেবে না, তোর ব্যবসায় লাভ হবে না ক্ষতি হবে। কিন্তু ঝুঁকি নেবে কে? এই সংগঠন বা যে মালিক সে বা যে সংগঠিত করবে সে কিন্তু ঝুঁকিটা নিয়ে থাকবে। তো এই হচ্ছে কাজ। আমরা ভূমি শ্রম মূলধন সংগঠন সম্পর্কে আশা করি বিস্তারিত পড়তে পেরেছি। এরপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক নিয়ে কথাবার্তা। কেমন? উৎপাদন অপেক্ষক বলতে আমরা আসলে কি বুঝি? এটা হচ্ছে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাবো। এই যে উৎপাদন অপেক্ষক থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু হয় আর কি। সো এটাকে আজকে করাবো নাকি নেক্সট ক্লাসে করাবো বলো? আমি কথা বলতে পারতেছি না, আমার খুব গলা ব্যথা করতেছে, তোমরা হয়তো বুঝতে পারতেছো না। কষ্ট করে ছেলে কথা বলতেছি। একটা প্রশ্ন ছিল, কলেজে প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছে স্যার? একটা প্রশ্ন ছিল আমাদের কলেজে, একটা প্রশ্ন আসছিল দেশে 2016 সালে জুন মাস পর্যন্ত মোট 1,50,000 কোটি টাকার মূলধন ছিল। 1,50,000 কোটি টাকা, এটা কেমন কথা? 1,50,000 কোটি টাকা এরকম ছিল। যাই হোক, 2017 সালে জুন মাসে দেশটির মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় 1,80,000 কোটি টাকা। আচ্ছা বুঝছি, ঠিক আছে। তা হচ্ছে দেশের মূলধন সামগ্রিক ক্ষয়ক্ষতি জনিত ব্যয় 3,000 কোটি টাকা। তাহলে গণভোট প্রশ্ন করেছে উদ্দীপকের আলোকে দেশের মূলধনের গঠনের হার নির্ণয় করে। তাহলে মূলধন গঠনের হার বের করতে হলে তুমি মূলধন কত হয়েছে আগে দেখবা, ঠিক আছে? ক্ষয়ক্ষতি জনিত ব্যয়টা বাদ দিবা, বাদ দিয়ে ওই প্রাথমিক মূলধনে কি করবা? যে ভাগ করবা, প্রাথমিক যেটা মূলধন ছিল সেটা ভাগ করবা, তাহলে পার্সেন্টেজ বের হবে, শতকরা হার বের হবে, কত পার্সেন্ট মূলধন গঠন হচ্ছে। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে প্রথমে তুমি পরিবর্তিত যে মান সে মান থেকে প্রাথমিক মান বাদ দিবা। যেমন বলছে 1,80,000 কোটি টাকা। আমি জাস্ট এটা 1,80,000 ধরি, কোটি টাকা এখানে পাশে তুমি লিখতে পারো 1,80,000 কোটি। এখান থেকে তুমি কি করবা? বাদ দিবে 1,50,000 কোটি, 1,50,000 বাদ দিবা, ঠিক আছে? বাদ দিয়ে করবা। আবার এখানে একটা বিষয় বলছে, সেটা হচ্ছে এদেশে মূলধন সামগ্রিক ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 3,000 কোটি, এটা বাদ দিতে হবে আগে। তাহলে আমরা এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে আসা হয় 30,000 কোটি টাকা, 30,000 কোটি।
তো এখান থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বলছে কত টাকা? ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে 3,000 কোটি টাকা। জাস্ট 3,000 বলছে, 30 মনে করছে, 3,000 কোটি, 3 বাদ দাও, 3,000 কোটি। তাহলে 3,000 এখানে বাদ দিবা, 30 থেকে 3,000 বাদ দাও, তাহলে আছে হবে 27,000 কোটি। এই 27,000কে তুমি ভাগ করবা প্রাথমিক মান দিয়ে। প্রাথমিক মান হচ্ছে 1,50,000। 1,50,000 কোটি টাকা দিয়ে তুমি ভাগ করবা। তাহলে 1,50,000 কোটি দিয়ে 100 দিয়ে গুণ করে দেবা, পার্সেন্টেজ বের হবে। তাহলে করো আনসার। তো 27,000 ভাগ 1,50,000 ইন্টু 100 মানে 18%। আনসার হবে তাহলে 18%। 18% হচ্ছে মূলধন কি হয়েছে, গঠন হয়েছে। সামি বলছে আরেকটু ফুটবল খেলেন তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা এবার চেষ্টা করছি প্রতি সপ্তাহে একদিন করে ফুটবল খেলবো, নাহলে স্বাস্থ্য ঠিক থাকতেছে না, একদম ফার্মের মুরগির মতো হয়ে গেছি। মানে কালকে বল মারতে যাচ্ছি তো পায়ে ব্যথা লাগতেছে, খুব ব্যথা লাগতেছে, মানে জ্বালা পোড়া করতেছে আর কি, বল মারতেছি তখন, কারণ চামড়াগুলো একদম ফার্মের মুরগির মতো হয়ে গেছে, বুঝছো। আর তো 5 মিনিট দৌড়াইতে একদম হাঁপাই গেছি এই অবস্থা। তবুও 1.5 ঘন্টা খেলছি। তো আস্তে আস্তে প্রতি সপ্তাহে একদিন করে খেলবো চিন্তা করছি, প্রতি রবিবারে খেলবো, ঠিক আছে। তো এটা আর কি, খেললে মোটামুটি শরীর স্বাস্থ্য ঠিক হবে। তোমরাও খেলবা, শরীর খেলাধুলা করলে তোমার হচ্ছে মন ভালো থাকে, পড়াশোনায় মন বসে। স্যার 20% আসছিল, 20% কেমন আসবে? ওকে, তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বাকি অংশটুকু পড়বো, মানে উৎপাদন অপেক্ষাটাকে আমরা পড়বো, ঠিক আছে। এখান থেকে আমরা সম্পূর্ণ অংশ করবো, শেষ করব, ঠিক আছে। আজকে এটুকু পর্যন্ত। আর একটা বিষয় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, হ্যাঁ ফুটবল ইমোশন। আচ্ছা, আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই তোমরা কোর্সটা সম্পর্কে একটু বলিও। তো আমাদের আমরা তো পড়ালেখাতে তেমন একটা প্রচারণা করি না, উল্টাপাল্টা। তা আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা ভালো পড়ালো কিন্তু স্টুডেন্টরা কিন্তু সেটা জানে না, অনেক সময় দেখা যায়। যদিও আমাদের বিগত যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু অনেক বেশি রেফার করে, আমাদের কিন্তু কোর্সের এমন একটা প্রচারণা না হলেও অটোমেটিক স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয়। কেন ভর্তি হয়? কারণ আমাদের আগের বেসের শিক্ষার্থীরা কিন্তু রেফার করে, তাদের ছোটো ভাই ছোটো বোন তাদের কিন্তু রেফার করে, খুব বেশি করে, এটা বেশি হয়। তো সেজন্য হচ্ছে আমাদের কোর্সগুলো সেল হয়। তো আমি তোমাদেরকে সেটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদেরকে অবশ্যই জানাবা কোর্সের সম্পর্কে, এবং তাদেরকেও কোর্সে ভর্তি করিয়ে নেবা, ঠিক আছে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সো এই আর কি। ওকে, তাহলে আমরা এখানে শেষ করছি আজকে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে উৎপাদন অপেক্ষক এখান থেকে শুরু করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা বিষয়, তোমাদের হচ্ছে কালকেও আমি ক্লাস নিব। ফ্রাইডে তোমাদের ক্লাসটা হবে না, কারণ হচ্ছে আমি ফ্রাইডে একটু বাড়িতে যাব। তো তোমাদের কালকেও আশা করি তোমাদের ক্লাস নিব, ঠিক আছে। কালকে পরশু দুদিনের ক্লাস নিব, ঠিক আছে। ফ্রাইডে ক্লাসটা হবে না, কালকে পরশু ক্লাস নিয়ে নেব। সামি বলেছে আমাকেও আমার কলেজের এক বড় ভাই বলেছে আপনার কথা। হ্যাঁ স্যার, একটা কথা বলি, রাগ করবেন না প্লিজ, আপনি এত তাড়াতাড়ি কথা বলেন আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলবো। শিমু, আরও একটু আস্তে কথা বলবো, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আর একটু আস্তে কথা বলার জন্য। এগুলো থিওরি তো, তাই আমি একটু দ্রুত পড়াচ্ছি যাই, কিন্তু ম্যাথে গেলে আমি কিন্তু আস্তে পড়াবো। তুমি যদি আগের চ্যাপ্টারগুলো করো, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো করো, তো বুঝতে পারবো আমি কিন্তু আস্তে আস্তেই পড়াচ্ছি। তুমি হয়তো আমি ম্যাথ থিওরিটিক্যাল পড়াচ্ছি বিধায় একটু দ্রুত পড়াই নিচ্ছি আর কি, বুঝছো, একটু দ্রুত কথা বলতেছি। ওকে, তাহলে এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। তোমাদের কালকেও ক্লাস হবে, ফ্রাইডে ক্লাসটা হবে না, কালকে ক্লাস হবে, পরশু দিনের ক্লাস হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।